লোদ ভাই লোদ বিয়ে করবে আমায়, বউ হব আমি তোমার। শেহরাজ রোদ্দুরের লাঙা বউ, 6 বছরের বাচ্চা মেয়ের মুখে শেহরাজ রোদ্দুরের বউ হওয়ার কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে গেল রোদ্দুর। তার চওড়া পিঠটা মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দেখল একজোড়া ডাগর ডাগর চোখ মেলে পরম প্রত্যাশায় তার দিকে তাকিয়ে আছে অথ। ওর ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত নিষ্পাপ মায়াবী হাসি। রোদ্দুর আর নিজের ভেতরে হাসিটুকুকে চেপে রাখতে পারল না। সে ধীরে পায়ে এগিয়ে এসে নিচু হয়ে এক ঝটকায় অথকে নিজের কোলে তুলে নিল। ছোট মেয়েটি পরনে লাল টুকটুকে শাড়ির বাকি অংশটুকু মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। সেই সময় রোদ্দুর অর্থকে কোলে নিতেই সে আঁচল তার হাতে লেপ্টে গেল। অর্থ রোদ্দুরের কোলে উঠেই মরতে তার গলা জড়িয়ে ধরল। রোদ্দুর পরম আদরে মেয়েটার তুলতুলে মিষ্টি রাঙা দুগালে দুটো চুমু খেলো। তারপর মেয়েটির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে আড়ালো, বউ হবি আমার। অর্থ একদম পাকা বুড়ির মতো জোর দিয়ে মাথা নাড়ালো। গাল দুটো লজ্জায় আরো লাল হয়ে আবার উত্তর দিল, হুম, আমি তোমার বউ হব, আমার লোদ ভাইয়ের বউ। কথাটা শুনে এবার আর মৃদু হাসিতে কাজ হলো না। রোদ্দুর শব্দ করে হো হো করে হেসে উঠল। রুমের নিস্তব্ধতা ভেঙে সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। এইটুকু একটা বাচ্চা মেয়ে যে এখনো ঠিকঠাক করে দুনিয়াটাই দেখলো না, সে কিনা তার বউ হওয়ার জন্য পাগল। সবচেয়ে মজার ব্যাপার হলো মেয়েটা মেয়েটা তার নামটাই ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। রোদ্দুর হয়ে যায় লোত আর শেহরাজ হয়ে যায় শেহেলাজ। রোদ্দুর ঠোঁটের কোণে দুষ্টুমি হাসি ফুটিয়ে অথকে একটু খেপানোর জন্য বলল, তোকে বউ বানিয়ে আমার কি লাভ? তাছাড়া তুই তো আমার নামটাই ঠিকঠাক ভাবে বলতে পারিস না। এমন তোতলা মেয়েকে যদি আমি বউ বানাই তাহলে লোকে কি বলবে শুনি? সবাই বলবে শেহরাজ রোদ্দুরের ওয়াইফি তোতলা। ইস, ভাবতে কি বাজে শোনাচ্ছে। কথাটা শোনা মাত্র অর্থের চঞ্চল মুখটা মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। ঠোঁট দুটো উল্টোট অভিমানী চোখে সে রোদ্দুরের দিকে তাকালো। মুহূর্তে তার মুড একদম অফ। অথের এই চটজলদি অভিমান দেখে রোদ্দুরের বুকের যেন এক পশলা ভালো লাগা বয়ে গেল। সে আর দেরি না করে নিজের নাকের ডগাটা অর্থের ছোট্ট নাকের ডগায় ঘষে দিল। রোদ্দুরের নাকের স্পর্শে অর্থের সুরসুরি লাগলো আর মুহূর্তেই অভিমানে মেঘ কেটে গিয়ে সে খিলখিল করে হেসে উঠল। কিন্তু সেই হাসির রেশ কাটতে না কাটতেই আবার কপালে শুকনো ভাঁজ ফেলে আধো আধো কণ্ঠে জেদ ধরে প্রতিধ্বনিতে করল, লোদ ভাই, বলো না বিয়ে করবে আমায়, তোমার বউ বানাবো, তোমার বউ বানাবো। অর্থের চোখে সেই নিষ্পাপ আকুতি আর ভালোবাসার তীব্র দাবি দেখে রোদ্দুরের ভেতরে সমস্ত চপলতা কর্পূরের মতো উড়ে গেল। তার চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত গভীর আর শ্বাসবস্ত মায়া। সে অর্থকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ওর চোখের দিকে তাকিয়ে প্রতিটি শব্দে এক পৃথিবীর সমান প্রতিশ্রুতি মিশিয়ে ধীরে স্থির ভাবে বলল, হুম, তোকে বউ বানাবো আমার শেহরাজ রোদ্দুরের রাঙা বউ। এই বুকের বাঁ পাশের হৃদয় পিহুটার একমাত্র মালিকানা শুধু তুই। এ রাজ্যহীন রাজার পুরো রাজত্ব জুড়ে তুই শুধুই তোর রাজত্ব চলবে। রোদ্দুরের কথাগুলোর গভীরতা বোঝার বয়স হয়তো অর্থের এখনো হয়নি, কিন্তু তার চওড়া বুকে মাথা রাখতেই অর্থ এক পরম শান্তি খুঁজে পেল। সে পরম নির্ভরতায় রোদ্দুরের বুকে মুখ লুকালো। আর রোদ্দুর বহুদূরে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুনে চলল। তার এই ছোট্ট রানীর চোখে চোখ রেখে কেটে গিয়েছে দীর্ঘ 13টি বছর। শেহরাজ রোদ্দুরের সেই ছোট্ট তোতলা মেয়েটি আজ 18 পেরিয়ে 19-এ
দোরগোড়ায় পা রেখেছে। সে অবুঝ বোকা মেয়েটা মাঝে এখন অমূল পরিবর্তন। সে এখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমবিএসটিউ অনার্স প্রথম বর্ষের ছাত্রী। অন্যদিকে রোদ্দুরে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রিসার্চ হিসেবে প্রথম বর্ষে অধ্যয়নরত। অর্থ আজ অর্থের বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম দিন। সিঁড়ি বেয়ে ধীরে পায়ে নিচে নেমে আসছে অর্থ। পরনে লালেন শালীন মার্জিন পোশাক, মুখে হালকা স্বাদের ছোঁয়া। নিচে দাঁড়িয়ে থাকা রোদ্দুর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এক সময় ওড়না পেঁচিয়ে শাড়ি বানিয়ে ঘরে বেড়ানো সেই বাচ্চা মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। এখন সে ভালোবাসার গভীরতা বোঝে, রোদ্দুরের চোখের ভাষা বোঝে। অর্থ ধীরে ধীরে রোদ্দুরে একদম সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে দুষ্টুমি ভরা গলায় প্রশ্ন ছুড়ে দিল, রোদ ভাই, অমন করে তাকিয়ে আছো কেন? বিয়ে করবে আমায়? কথাটা শেষ হতে না হতেই আচমকা অর্থের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছাকাছি টেনে নিল রোদ্দুর। মুহূর্তের আস্কিমতায় অর্থের বুকটা ছ্যাঁত করে উঠল। সে হালকা কেঁপে উঠে একটু ভীতু চোখে রোদ্দুরের দিকে তাকালো। অর্থের এই ভীতু চাহনি দেখে রোদ্দুরের ঠোঁটের খেলে গেল এক প্রস্থ বাঁকা হাসি। তাকে ভালোবেসে তার বউ হওয়ার জন্য পাগল, অথচ সামান্য একটু স্পর্শই কেমন কেঁপে উঠছে। রোদ্দুর খানিকটা ঝুঁকে অর্থের কানের কাছে মুখ নিয়ে আসলো। তার তপ্ত নিঃশ্বাস অর্থের গালে লাগতেই মেয়েটির শিহরণ আরো বেড়ে গেল। তীব্র বেগে ফিসফিসিয়ে আড়ালো, রোদ্দুর, পুতুল, তুই এত কিউট কেন বলতো? জানিস তো এই বেকার ছেলেটা তোর প্রতি ভীষণ আসক্ত। বারবার যে বিয়ের কথা বলিস, বিয়ের পর কি হবে জানিস? অর্থ এবার নিজের লজ্জাটা কাটিয়ে উঠে ঠোঁট চেপে হাসলো। রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে সোজা উত্তর দিল, কি কি আর হবে? বিয়ের পর সবারই বেবি হয়, সেই হিসাবে আমাদেরও হবে। রোদ্দুর মেয়েটির এই দৃষ্টতা দেখে চমকে গেল। চোখ দুটি বড় বড় করে বলল, ভারী দুষ্টু হয়েছিস তো। তোকে তো এবার রোদ্দুরের কথা আর শেষ হলো না। সিঁড়িতে কারো ভারী পায়ের শব্দ পেয়েই বিদ্যুৎ বেগে দুজনে আলাদা হয়ে গেল। অর্থে নিমেষেই স্বাভাবিক ভঙ্গিতে নিজের কাঁধের ব্যাগটা ঠিক করে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ঠিক তখনই ড্রয়িং রুমে হাজির হলো মিতা। সে রোদ্দুরের বড় চাচা ছেলে আহনাফ রহমানের ওয়াইফ। মিতা ধীরে পায়ে অর্থের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে পরিবারের অন্য সব সদস্যও ড্রয়িং রুমে এসে উপস্থিত হতে শুরু করেছে। মিতা সবার সামনে অর্থকে অত্যন্ত ব্যঙ্গত্ব কণ্ঠে বলে উঠল, কিরে অর্থ, এমন সংসদে কোথায় যাচ্ছিস? নিশ্চয় ভার্সিটি। তাও ভার্সিটিতে কি পড়াশোনা করতে যাচ্ছিস নাকি ছেলেদের সাথে টাইম পাস করতে? মিতার এমন একটু প্রশ্নে রোদ্দুরের মেজাজ মুহূর্তেই চলে গেল। তার এই মিতা ভাবে শুরু থেকেই অর্থকে দু চোখে সহ্য করতে পারে না। কথায় কথায় খোঁচা দেওয়া আর অপমান করা যেন তার নিত্যদিনের অভ্যাস। অর্থ অবশ্য এসবে তেমন একটা কান দিল না। এসব কটু কথা শুনতে শুনতে সে অভ্যস্ত। মায়ের মৃত্যুর পর তার বাবা যখন লন্ডনে পাড়ি জমান, তখন তাকে তার মায়ের কাছে অর্থ এই বাড়িতে রেখে যান। অবশ্য বাড়ির বাকি সব সদস্য অর্থকে ভালোবেসে আগলে রাখে, শুধু এই দুই তিনজন বাদে। মিতা ভাবির বিষাক্ত কথার তো শেষ হতে না হতেই রুম কাঁপিয়ে গর্জে উঠল রোদ্দুরের গম্ভীর ও কঠোর কণ্ঠ, পুতুল না হয় সংসদে ছেলেদের সাথে টাইম পাস করতে যাচ্ছে ভার্সিটিতে, কিন্তু ভাবি আপনি কি কারণে এই সকাল সকাল সংসদে বসে আছেন? নিশ্চয় ডেট করতে যাবেন না। শাট আপ রোদ্দুর, তোমার সাহস হয় কিভাবে আমাকে অপমান করার? তুমি জানো আমি কে? আমার ড্যাড হলেন এমপি।
আর তুমি তার মেয়েকে অপমান করছো। এর পরিমাণ কি হতে পারে বুঝতে পারছো? মিতার গলার রগ ফুলে উঠল। রাগে ক্ষোভে সে থরথর করে কাঁপছিল, কিন্তু রোদ্দুরের মুখে কোনো ভয়ের ছাপ দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক উদ্ভটের হাসি। সে এক চিলতে বাঁকা হেসে ঠান্ডা মাথায় জবাব দিল, আপনার ড্যাডকে বলবেন সে যেন আমার 22টা লটা ছিঁড়ে দেখায়। এক মুহূর্ত না দাঁড়িয়েই অর্থের হাতটা নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরে বাসা থেকে হনহন করে বেরিয়ে গেল রোদ্দুর। মিতার পিছনে দাঁড়িয়ে বিষাক্ত কুটিল দৃষ্টিতে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য সেসবের দিকে নজর দেওয়া বিন্দুমাত্র প্রয়োজন বোধ করল না রোদ্দুর। বাসার সামনে রাখা ছিল রোদ্দুরের প্রিয় বাইকটি। বাইকটা পার্কিং থেকে বের করে রাস্তার পাশে এনে নিজে উঠে বসল সে। হাত বাড়িয়ে পিছনে দাঁড়িয়ে থাকা অথের উদ্দেশ্যে হেসে বলল, এই যে ম্যাডাম, আসুন। আপনার জন্য যুদ্ধ জয় করতে গিয়ে দুটোই মিষ্টি তো পেলামই না, উল্টেটা ভার্সিটি পৌঁছাতে লেট হয়ে যাচ্ছে। রোদ্দুরের কথার অর্থ বুঝতে পেরে অথের ঠোঁটে মিষ্টি এক চিলতে হাসি ফুটে উঠল। সে মাথা নিচু করে ধীরে পায়ে এগোতে যাবে, অমনি কোথা থেকে এক জ্বরের মতো এসে তুলি রোদ্দুরের বাইকের পেছনে উঠে বসলো। আজকিম এমন ঘটনা অর্থে কিছুটা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে রোদ্দুরের চোখ দুটি রাগে লাল হয়ে উঠল। সে চোখ রাঙিয়ে পিছন ফিরে বিকট ধমক দিয়ে উঠল, এই বেয়াদব, তুই কেন আমার পেছনে বসলি? তোকে বলেছি আমার বাইকে বসতে। নাম আমার বাইক থেকে, ইডিয়েট একটা। তবুও নির্লজ্জের মতো বসে আছে তুলি, একদম ফ্যাল ফ্যাল করে রোদ্দুরের দিকে তাকিয়ে রইল। সামান্য একটু বাইকের পিছনে বসেছে বলে এমন অপমান প্রতিদিন তো অথই নিয়ে যায়। আজ একটা দিন তাকে বাইকে বসতে দিলে কি এমন ক্ষতি হতো? আজ পর্যন্ত কখনো রোদ্দুর তাকে তার বাইকে বসতে দেয়নি। সত্য বলতে অত ছাড়া অন্য কোনো মেয়ের এই বাইকের পেছনে বসার অধিকার ছিল না। এটার কারণ তুলি খুব ভালো করেই জানে, তবুও তার অবাধ্য মন মানতে চায় না। রোদ্দুরকে সে ব্যাকুল হয়ে ভালোবাসে, কিন্তু সেই মানুষটার ধমনীতে শুধু অর্থের নাম প্রবহমান। তুলি যেদিন নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিল, সেদিন থেকেই রোদ্দুর বদলে গেছে। সে এখন তুলির সাথে অসম্ভব রকমের দৃঢ় আচরণ করে। এটা তুলির বুকে তীব্র কষ্ট আর যন্ত্রণা দেয় ঠিকই, ঠিক রোদ্দুরকে ছাড়া সে নিজের জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারে না। তাই তো চরম অপমানের পর বারবার বেহায়ার মতো ছুটে আসে। রোদ্দুর আবারও গর্জে উঠতেই ভয়ে কাঁপতে কাঁপতে বাইক থেকে নেমে দাঁড়ালো তুলি। ইডিয়েট, তোকে তোকে বলিনি আমার, কিংবা আমার বাইকের আশেপাশে কখনো ঘেঁষবি না। আমার পারমিশন ছাড়া বাইকে বসলে কোন সাহসে? দিন দিন তোর নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। রোদ্দুরের কণ্ঠে ঝরছিল চরম ঘৃণা। তুলির চোখে পানি চেপে তোতলাতে তোতলাতে বলল, সরি রোদ্দুর ভাইয়া, আমি বুঝতে পারিনি একটা দিন তোমাদের সাথে একটু যেতে চাইলে আমাকে এতগুলো কথা হজম করতে হবে। আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি। নেক্সট টাইম থেকে আর এমনটা হবে না। জাস্ট শাট আপ। মুখে মুখে তর্ক করা শিখেছিস, নেক্সট টাইম কেন? কোনো জন্ম যেন এই ভুল আর না হয়, নয়তো একটা দাঁতও মুখে অবশিষ্ট থাকবে না। চাবুকের মতো ধেয়ে এলো রোদ্দুরের কথাগুলো। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অর্থ আর সহ্য করতে পারল না। সে থমথমে গলায় বলে উঠল, রোদ ভাই, তুমি আপুর সাথে এত বাজে বিহেভিয়ার করছো কেন? বাইকে তো তিনজন অনায়াসে বসা যায়, তবে সে আমাদের সাথে গেলে তোমার কি প্রবলেম? তুলি আপু, এসো, তুমি আমাদের সাথেই চলো। অর্থের কথা শুনে রোদ্দুর আগুনের মতো চোখ নিয়ে তার দিকে তাকালো। তুই তুই চুপ করবি কিচ্ছু বিচ্ছু? নিজে পায়ে পায় না ভাত, আবার আরেকজনকে এনে খাওয়াতে চায়। চুপচাপ বাইকে উঠে বস, নয়তো তোকেও রাস্তায় ফেলে একা চলে যাব।
রোদ্দুরে ধমক খেয়ে অর্থ শুকনো গিলল। রোদ্দুরের রাগ যেন মাথাটা ছাড়িয়ে যাচ্ছে। তা সে বোঝে, তাই আর কথা না বাড়িয়ে গুটি পায়ে এগিয়ে গিয়ে বাইকে উঠে বসলো সে। তুলি তাদের সামনে একদম অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্থ লক্ষ্য করলো তুলির চোখের কোণে এক ফোঁটা নোনা জল জমা হয়েছে, কিন্তু রোদ্দুরের রাগের সামনে আর কিছু বলার সাহস তার হলো না। রোদ্দুর বাইকের মিরর দেখে অর্থকে দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে আড়ালো, কোমরটা কি জড়িয়ে ধরবি নাকি মাঝ রাস্তায় ফেলে রেখে যাব? অর্থ আর দেরি না করে সাথে সাথে দুই হাতে রোদ্দুরের কোমর শক্ত করে জড়িয়ে ধরল। পরক্ষণেই বিকট শব্দে বাইক স্টার্ট দিল রোদ্দুর। হাওয়ায় ডানা মেলে বাইক এগিয়ে চলল ভার্সিটির পথে। অর্থে পরম আবেশে রোদ্দুরের চওড়া পিঠে নিজের মাথাটা সম্পূর্ণ করলো। বাতাস কাটিয়ে যাওয়ার মাঝে কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল অর্থ, রোদ ভাই, তুমি সব সময় তুলি আপুকে এমন ভাবে বকো কেন? তুমি বোঝো না তোমার এই আচরণে আপু কতটা হার্ট হয়? রোদ্দুর এক গভীর নিঃশ্বাস ফেললো, দীর্ঘশ্বাস ফেললো, বাইকের গতি বাড়িয়ে দিল কিছুটা। অর্থকে সে কিভাবে বোঝাবে ওই মেয়েটার সাথে প্রতিদিন এভাবে নির্মম না হলে ওর মনে গহীনে রোদ্দুরকে পাওয়া আশাটা কোনোদিন মরবে না। ওর মনে ভালোবাসা বিষবক্ষে আরো ডালপালা মেলবে, আর রোদ্দুর তা কোনোদিন হতে দিতে পারে না, কারণ তার এই বুকে শুধু অর্থের অধিকার। সে শুধু অর্থকেই চায়, শুধু অর্থকেই। মারি খাওয়ার ইচ্ছা জোগাছে তোর। তোর তো রোদ ভাই কিন্তু এতটা ভালো নয় যতটা ভালো ভাবিস। চুপচাপ আমাকে ফিল করে এর থেকে বেশি কিছু ভাবতে গেলে হিতে বিপরীত হবে। গট ইট? রোদ্দুর হুয়াকার আর ধমক শুনে অর্থে আর কথা বাড়ালো না। রোদ্দুর রাগলে কি করতে পারে তা আর তার জানা আছে। সে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো রোদ্দুরের চওড়া পিঠে পরম আবেশে মুখ লুকালো আর শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। আর এদিকে তুলি এখনো সেই একই জায়গায় নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মনটা এখন মেঘলা আকাশের মতো ভারী আর বিষণ্ণ। মুখের করুণ ছাপটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এক সময় রোদ্দুরে বলা সামান্য একটা কড়া বাক্য যে সহ্য করতে পারতো না, আজ প্রতিটা ক্ষণে ক্ষণে সেই মানুষটার হাত থেকেই তাকে চরম অবহেলা আর ঘৃণা সহ্য করতে হচ্ছে। তুলি যদি আগে থেকে জানতো যে কাউকে এত গভীরে ভাবে ভালোবাসার শেষ পরিণতি কেবলই যন্ত্রণা আর বুক ভাঙা কষ্ট, তবে কোনোদিন সে রোদ্দুরকে নিজের করে চাইতে যেত না। একরাশ শূন্যতা বুকে নিয়ে সে ধীরে পায়ে ফুটপাত ধরে এগোতে লাগলো। কিছুটা দূরে হেঁটে আসার পরে আচমকা একটা পরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে এলো। তুলা। ডাকটা শোনা মাত্রই তুলি বিরক্তিতে ঘাড় বাঁকিয়ে তাকালো। দেখলো রাস্তার পাশে একটা বাইকে কনুই দিয়ে ভর দিয়ে একগাল হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে তৌসিফ, এবং তার পাশে একটি ছেলে, সম্ভব বেস্ট ফ্রেন্ড হবে। তৌসিফকে দেখা মাত্র তুলির পুরো মেজাজ বিষিয়ে গেল। এই লোকটাকে সে একদম চোখের দেখা দেখতে পারে না, কারণ সারা দুনিয়া তাকে তুলি বলে ডাকলেও এই একটা মানুষ তাকে চিরকাল তুলা বলে ডেকে খেপায়। হাজারবার বারণ করা সত্ত্বেও তৌসিফ নিজের স্বভাব বদলায়নি। তুলি তাকে সম্পূর্ণ অপেক্ষা করে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে চাইলো। তা দেখেও তৌসিফ আর বাইকে বসে না থেকে ঝটপট নেমে ওর পাশে এসে দাঁড়ালো। তুলির পাশাপাশি হাঁটতে হাঁটতে উস্ফুল্ল গলায় বলল, তুলা, মুখ বাঁকালো কেন? তাকাও, তাকাও আমার দিকে। ইস, রাগলে যে কি কিউট লাগে আমার তুলা। সরি, বাঘিনী তুলা কে দেখতে। তুলি আর নিজেকে ধরে রাখতে পারলো না, ভীষণ বিরক্ত হয়ে রেগে চিৎকার করে ওঠে, দেখুন দেখুন আপনি, এক্সকিউজ মি, তুমি কি আমাকে কোনো অশ্লীল ছেলে ভাবছো নাকি? বিয়ের আগে এসব দেখিয়ে মাঝে কিন্তু আমি একদম নেই।
হ্যাঁ, যদি দেখাতে ইচ্ছা হয় তাহলে তুলা মুখ বাঁকালে কেন? তাও তাকাও তাকাও আমার দিকে। ইস, রাগলে যে কি কিউট লাগে আমার তুলা। সরি সরি, বাঘিনী তুলাকে দেখতে। তুলি আর নিজেকে ধরে রাখতে পারলো না, ভীষণ বিরক্ত হয়ে রেগে চিৎকার করে উঠল, দেখুন আপনি, এক্সকিউজ মি, তুমি কি আমাকে কোনো অশ্লীল ছেলে ভাবছো নাকি? বিয়ের আগে এমন দেখাতে গিয়ে মাঝে কিন্তু আমি একদম নেহুম। যদি দেখাতে ইচ্ছা হয় তাহলে। সাথে সাথে তুলি রক্তিম দৃষ্টিতে তৌসিফের দিকে তাকালো। সে অগ্নিঝরা দৃষ্টি থেকে তৌসিফ নিমেষেই সোজা হয়ে দাঁড়ালো এবং শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে উঠল, তুলা, তোমার কাছে একটা চলকেট হবে? না মানে, আমার খুব পানি পিপাসা পেয়েছে তো তাই। তৌসিফের এই অদ্ভুত কথা শুনে তুলিয়া নিজের রাগ ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। দুনিয়ায় কেউ কখনো শুনেছে যে পানি পিপাসা পেলে কেউ চকলেটের খোঁজে ব্যাকুল হয়? তুলি কিছু সময়ের জন্য নিজের সব দুঃখ ভুলে ঠিক শিশুদের মতোই অবাধ্য ভঙ্গিতে হাসতে লাগলো। তার এই বিষণ্ণতা আর করুণ ভাব কাটিয়ে অকৃত্রিম হাসিতে মেতে উঠতে দেখে তৌসিফের মুখেও ফুটে উঠল পরম তৃপ্তির এক শিল্পী মুচকি হাসি। এই মেয়েটাকে এই মেয়েটাকে সে খুব কমই হাসতে দেখেছে। চিরকাল একরাশ বিষাদ আর অবহেলা বুকে চেপে ঘুরে বেড়ায় মেয়েটা। তৌসিফ নিজের আনমনে মুগ্ধ চোখে তাকিয়ে লেশ ভরা গলায় আড়ালো, তুল্লা রানী, তুমি কি জানো তোমার এই এক চিলতে হাসি যে কোনো ছেলের এক মুহূর্তে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। এত মিষ্টি করে হাসো কেন বলো তো? তৌসিফের মুখে এই প্রশস্তি শোনা মাত্রই বেলুনের মতো চুপসে গেল তুলির মিষ্টি হাসির শব্দ। নিমিষেই উবে গেল তার মুখে আনন্দ। হাসির বেশ মিলিয়ে গেল মুখটা আরো মেঘলা আকাশের মতো ঘন কালো গম্ভীর হয়ে গেল। সে তৌসিফের দিকে একদম স্থির হয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তাহলে রোদ্দুর ভাইয়া কেন আমার এই হাসিতে কোনোদিন ঘায়েল হলো না? তৌসিফ ছোট ছোট চোখে তুলির দিকে তাকালো। তার বুকের ভেতরটা এক অদ্ভুত ব্যথায় মোচড় দিয়ে উঠল। মেয়েটার মনের ভেতরে তোলপাড় আর হাহাকার সে খুব ভালো করেই বুঝতে পারে। একটা মানুষকে জীবনের চেয়েও বেশি নিজের করে চাওয়ার পর দিন শেষে তার কাছ থেকে কেবল অবহেলা আর ঘৃণা পাওয়ার কষ্টটা ঠিক কতটা ভয়ঙ্কর তা তৌসিফের চেয়ে ভালো আর কে বুঝবে। কিন্তু এই অবুঝ মেয়েটাকে সে কিভাবে বোঝাবে রোদ্দুরের পিছু ছুটে যে সে যাকে নিজের ভাগ্য বলে আঁকড়ে ধরতে চাইছে? বাস্তবে তুলি নিজের জন্য অন্য কেউ কতখানি পাগল হয়ে আছে কিভাবে বোঝাবে? সে অন্য কেইটা আর কেউ নয়, তার সামনে দাঁড়িয়ে থাকা এই তৌসিফ নিজে। কি হলো, কথা বলছেন না কেন? তৌসিফ এক গম্ভীর ও তপ্ত নিঃশ্বাস ফেলল। নিজের বুকের ভেতরে ঝড়টাকে গোপন করে মুখে হালকা এক চিলতে হাসি ঝুলিয়ে অত্যন্ত শান্ত ও পরিপক্ক গলায় উত্তর দিল, সব পুরুষ কিন্তু সব মেয়ের রূপ বা হাসিতে ঘায়েল হয় না তুলি। কিছু পুরুষ থাকে যারা কেবল তারা নিজের নির্দিষ্ট ব্যক্তিগত নারীতে ঘায়েল হয়। আর রোদ্দুর হলো তেমনই এক পুরুষ যে তার সেই বিশেষ নারী ছাড়া অন্য কোনো নারীর দিকে কখনো ফিরেও তাকাবে না। তুলির চোখে জল টলমল করে উঠল। সে নিজেকে এক অপরাধী আর অযোগ্য ভেবে করুণ স্বরে জিজ্ঞেস করলো, আমাকে দেখতে কি খুব বেশি খারাপ তৌসিফ ভাইয়া? আমাকে কি সত্যি রোদ্দুর ভাইয়ার পাশে মানায় না? আমি কি অর্থের চেয়ে দেখতে কম সুন্দর? আমার মাঝে কি অনেক ত্রুটি আছে? তৌসিফ পেছন ফিরে কাউকে হাত দিয়ে ইশারা করলো, তারপর পুরোপুরি তুলির দিকে নিজের সবটুকু মনোযোগ নিবদ্ধ করলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে স্নিগ্ধ কণ্ঠে আড়ালো, নিজেকে কখনই কারো অযোগ্য ভাববে না।
তুলা রানী। হয়তো তোমার অগোচরে অন্য কেউ একজন প্রতিটি মোনাজাতে তোমাকে নিজের করে পাওয়ার আকুতি জানায়। হয়তো কেউ একজন তোমাকে তার বউ করার মিষ্টি স্বপ্ন দেখে। হয়তো কোনো এক পাগল কেবল তোমাকে এক পলক দেখার তীব্র তৃষ্ণায় প্রতিদিন পথ চেয়ে দাঁড়িয়ে থাকে। আর হয়তো সেই মানুষটা সেই গভীর প্রার্থনার জন্যই রোদ্দুরকে তুমি হাজারবার চাওয়ার পরও সে তোমার হতে পারে না। হয়তো তোমার ভবিষ্যতে তোমাকে রানীর মতো ভালোবেসে বুকে আগলে রাখার জন্য রবসেরা কাউকে তৈরি করে রেখেছেন। তৌসিফের এই কথাগুলো জবাবে তুলি আর কোনো আশা খুঁজে পেল না। এক অদ্ভুত স্তব্ধতা ঘিরে ধরল তাকে। এই লোকটা সব কঠিন আর জটিল কথা এত চমৎকার ভাবে সহজ করে তাকে বুঝিয়ে দেয় কিভাবে, ঠিক যেমনটা কোনো বয়োবৃদ্ধ পরম চেয়ে একটা ছোট্ট বাচ্চাকে আঙ্গুল ধরে ধীরে পায়ে হাঁটতে শেখায়। তৌসিফের যেন তুলির হাত ধরে তাকে জীবনটা নতুন করে দেখতে শেখায়। ঠিক তখনই তৌসিফের ইশারা করা সেই ছেলেটি বাইক চালিয়ে তাদের সামনে এসে থামলো। ছেলেটি বাইক থেকে নেমে মুচকে এসে বলল, মামা, আসছি আমি। বিকেলে দেখা হচ্ছে তাহলে, এ বলে বাইকটির চাবি তৌসিফের হাতে দিয়ে ছেলেটি হেঁটে চলে গেল। সে চলে যেতে তৌসিফ তুলির দিকে তাকালো। তার শান্ত কণ্ঠস্বর প্রতিধ্বনি এনে দিল তুলা রানী। আমার বাইকের পেছনে বসবে? আমরা তো একই ভার্সিটির দিকে যাচ্ছি। একটু না হয় আমার পাশে বসে গেলেই তাতে খুব বেশি ক্ষতি নিশ্চয় হবে না। চলো না আমার সাথে। তৌসিফ বাইকে চেপে বসে পার্কিং থেকে বাইকটা সোজাসুজি এনে দাঁড় করালো। তারপর বেশ ভদ্রভাবে তুলির দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। তুলি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ সেই বাড়ি দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল। একটু আগে অন্য একজন বাইকে ওঠার জন্য সে কতটা আকুতি মিনতি করেছিল, কত অপমান না তাকে সহ্য করতে হয়েছিল, অথচ সেই লোকটা তাকে দূরে ঠেলে দিল। আর অন্যদিকে এই মানুষটা যে নিজের বাইক আনিয়ে পরম সম্মানে তাকে পাশে বসানোর জন্য নিজের বাড়িয়ে রাখা হাত নিয়ে সাগ্রহে অপেক্ষা করছে। প্রথমে তুলে যেতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু এই নির্জন রাস্তায় অন্য কোনো গাড়ি বা রিক্সাও চোখে পড়ছে না। তন্দন্দিত ভার্সিটির সময় পার হয়ে যাচ্ছে। তুলিয়ার চিন্তা না করে ধীরে পায়ে এগিয়ে গিয়ে তৌসিফের বাড়ি দেওয়া উষ্ণ হাতে স্পর্শ করলো। তৌসিফের হাতের সাহায্যে সে বাইকের পিছনে উঠে বসলো। নিজের মনের মানুষটিকে অবশেষে নিজের বাইকের পিছনে বসাতে পেরে তৌসিফের সারা মুখে ফুটে উঠল পরমেক তৃপ্তির হাসি। তার হৃদয় স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে আবার দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো। বাইকটা ছাড়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎই তুলি হালকা হেসে মৃদু স্বরে বলে উঠল, তৌসিফ ভাইয়া, আপনার না ভীষণ পানির পিপাসা পেয়েছিল? চকলেট দেব একটা আপনাকে? তৌসিফ শব্দ করে হেসে উঠল। মেয়েটা যে শেষমেশ তার সাথে একটু হলেও ছলে বলে দুষ্টুমি করতে শিখছে, এটা ভেবে তার মুখ ভালো লাগলো। সে পিছনে ফিরে নিজের হেলমেট তুলিকে পরিয়ে দিয়ে সতেজ কণ্ঠে আড়ালো, পিপাসা আমার মিটে গেছে তুলা রানী, এখন আমাকে একটু শক্ত করে ধরে বসো, নয়তো আবার পড়ে যাবে। যদিও আমি থাকতে তোমাকে আমি কখনোই পড়তে দেব না। তৌসিফের এই প্রসন্ন আশ্বাস পেরে তুলি আর স্তব্ধ করল না। সে সাবধানে তৌসিফের শার্টের কাপড় শক্ত করে চেপে ধরল। তুলি সেই আলতো ছোঁয়া অনুভব করতে তৌসিফ পরম আনন্দের সাথে মনের সুখেই বাইকের অ্যাক্সিলারেটরে মোচড় দিল। বাইকের ইঞ্জিন গর্জে উঠল আর হৃদয় একরাশ মুগ্ধতা ও মিষ্টি অনুভূতি নিয়ে তারা দুজন তাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থ বিশ্ববিদ্যালয়ের পথে ছুটে চলল। পুতুল 500 টাকা দে, কথাটা শোনা মাত্র অর্থ তার একজোড়া ভুজ যুগল কুচকে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুর
আজই প্রথম তার কাছ থেকে টাকা চাচ্ছে। বিষয়টা তেমন নয়, রোজই তো কোনো না কোনো অজুহাতে টাকা নেয়, তাই বলে নিজের বাইকে আঁকড়ে ভরবে সেটার জন্য কি তার কাছ থেকে টাকা নিতে হবে? শুধু এইটুকু হলেও না হয় মানা যেত, কিন্তু ছেলেটি এখন রাস্তার পাশে একটা দোকানের সামনে ওকে দাঁড় করিয়ে রেখে একদম আয়েশ করে সিগারেট টানছে, আর প্রতিবার ধোঁয়া ছেড়ে সেই বিশ্রয়ী বিষাক্ত ধোঁয়াটা সোজাসুজি এনে অথের মুখে আছড়ে ফেলছে, আর মাঝখান থেকে হাতটা বাড়িয়ে টাকা চাইছে। দুনিয়ায় কোনোদিন শুনিনি কোনো পুরুষ নিজের প্রিয়তমার কাছে সিগারেট খাওয়ার জন্য টাকা চায়। অথকে এভাবে গম্ভীর ও নীরব হয়ে থাকতে দেখে রোদ্দুর তার এক চোখ বাঁকা করে তাকিয়ে আবার আড়ালো। টাকা দিতে কি তোর হাত ব্যথা করে? অথচ গিয়ে বলল, তোমাকে আমি টাকা দেব না, এত টাকা আমার নেই। রোদ্দুর আবারও সিগারেটের এক মুখ ধোঁয়া একদম অধের মুখের ওপর ছেড়ে দিয়ে পাকা হেসে বলল, বাট হোয়াট জানেমান। অধের সাথে সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে খানিকটা দূরে সরে গেল। ধোঁয়ার তাপে আর গন্ধে সে রীতিমতো হাঁসফাঁস করে বাতাস থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো। সিগারেটের এই ধোঁয়া সে একদম সহ্য করতে পারে না, তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু রোদ্দুর কি সেসব কানে তোলে? মোটেও না। রোজ কেন যে নিয়ম করে তার মুখেই মুখেই এই সিগারেটের ধোঁয়া ছাড়তে হবে কে জানে। সিগারেটের শেষ অংশটুকু মাটিতে ফেলে জুতো দিয়ে মারিয়ে রোদ্দুর ওয়াটার বোতলটা অর্থের দিকে এগিয়ে দিল। অর্থের বোতলটা ছিনিয়ে নিয়ে ঢক ঢক করে বেশ খানিকটা পানি খেয়ে নিল। তারপর রোদ্দুরের দিকে নাকুচকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি এমন কেন রোদ ভাই? এই বিশ্রী জিনিসটা কেন খাও? কি বাজে একটা স্মল। রোদ্দুর এসবে জবাব না দিয়ে আবার হাত বাড়ালো, টাকা দে, পারবো না। নিজের বাইকে আঁকড়ে ভরবে, আবার নিজের সিগারেট খাবে, তার জন্য আমি কেন টাকা দেব? অথে মুখ ঘুরিয়ে নিল। রোদ্দুর মাথায় হাত বুলিয়ে একগাল হেসে ফেললো। তারপর কিছু একটা বুঝিয়ে বলার জন্য উদ্যত হতেই অর্থ নিজের একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে রোদ্দুরের হাতে গুঁজে দিল। রোদ্দুর সেই টাকা থেকে দোকানি আর অকটেন সার্ভিসে বিল কষিয়ে বাইকে গিয়ে উঠে বসলো। অথে ধীরে পায়ে এগিয়ে এসে বাইকের পিছনে উঠে বসতে মুখ পাকালো, এটাই কিন্তু লাস্ট, আর কোনোদিন এক পয়সাও দেব না তোমায়। রোদ্দুর এবার বাইকে মিরম দিয়ে এক পলক তাকিয়ে আবার ঘাড় বাঁকিয়ে সোজা অথের মুখের দিকে তাকিয়ে একটা গালফলা ফু দিল। তারপর ঠোঁটের কোণে একরাশ বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আড়ালো, রাখলে তোমায় হ্যাব্বি লাগে পুতুল বউ। রোদ্দুরের মুখে আচমকা এই তুমি শব্দটা শোনা মাত্রই যেন এক মুহূর্ত অদ্ভুত শিহরণ বয়ে গেল অথের সমস্ত শরীর জুড়ে। সাধারণত রোদ্দুর ওকে তুই বলে সম্বোধন করে, কিন্তু মাঝে মাঝে যখনই গভীর ভালোবেসে রোদ্দুর নিজের মুখে তুমি শব্দটা উচ্চারণ করে, তখন যেন অথের বুকের ভেতর হাজারটা প্রজাপতি একসাথে ডানা মেলতে শুরু করে। এই একটা শব্দ শুনতে তার যে কি ভীষণ ভালো লাগে। রোদ ভাই, তুমি আমাকে বউ বললে কেন? আমি তো তোমার সত্যি সত্যি বউ না। তাহলে অথের এই হঠাৎ মিহরি প্রশ্ন শুনে রোদ্দুর হালকা একটা মুচকে হাসি দিল। তারপর বাইকে স্ট্যান্ডটা নামিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা গলায় বলল, বউ করে নিতে কতক্ষণ পুতুল, একটা ভালো জব পেয়ে নেই, তারপরে তোকে আমার ঘরে বউ বানিয়ে নেব, হবি না আমার বউ হোম। বিনা দ্বিধায় এক শব্দে উত্তরটা দিয়ে অর্ধে দুই হাতে রোদ্দুরের পিঠ জড়িয়ে ধরল। ছোট বাচ্চাদের মতো ওর এই আবেগী কাণ্ড দেখে রোদ্দুর মিটিমিটি হাসলো। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালো।
বাইক থামাতে অথৈ নামার প্রস্তুতি নিল এবং নিজের মাথার হেলমেটটা খোলার চেষ্টা করলো, কিন্তু খোলার বেলটা পেঁচিয়ে যাওয়ায় সে কিছুতেই তা খুলতে পারল না। তা দেখে রোদ্দুর কপাল কুঁচকে ওর দিকে তাকালো। ধীরে পায়ে এগিয়ে এসে অথৈর খুব কাছ থেকে পরম যত্নে হেলমেটটা খুলে দিতে দিতে রোদ্দুর আক্ষেপে সুরে আড়ালো, হাই মাবুদ, এই মেয়ে দেখি একটা সামান্য হেলমেটও খুলতে পারে না, তাও এত বড় বেপরোয়া ছেলেটাকে সামলাবে কিভাবে শুনি? আমাকে কি সারা জীবন এভাবে অভুক্ত রয়ে যেতে হবে? রোদ্দুরে এমন কথার গভীর অর্থ বুঝতে পেরে অর্থ লজ্জায় দ্রুত সরে চোখ নামিয়ে নিল, কিন্তু রোদ্দুর সরেনি। সে অপলক ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল অথের মুখের দিকে। এই মেয়েটার শান্ত মায়াবী চোখের দিকে তাকিয়ে সে যুগ যুগ করে নিঃশব্দে কাটিয়ে দিতে পারে। খানিক পর অথে সাহসে ভর করে চোখ তুলে তাকালো। রোদ্দুরে সে অদ্ভুত অতল গভীর চাহনি দেখে সে কৌতূহল সামলাতে না পেরে প্রশ্ন করে বসলো, রোদ ভাই, তুমি সব সময় এভাবে কেন তাকিয়ে থাকো আমার দিকে? রোদ্দুর এক সিলটে রেশভরা হাসি ফুটিয়ে গভীর কণ্ঠে বলল, এই এই পৃথিবীতে 4.13 মিলিয়ন নারীর মাঝে তুই আমার সেই একখণ্ড নীল কণ্ঠ, যাকে দেখলে রুহ অব্দি জড়িয়ে যায়। রোদ্দুরে এই কথায় অথের বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগার তুফান বয়ে গেল। লজ্জায় আর সেখান থেকে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ওর রইল না। অবস্থিত আর আবেশ মেশানো অনুভূতির সাথে সে দ্রুত পায়ে নিজের ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে হেঁটে চলে গেল। পেছন থেকে রোদ্দুর মাথায় হাত বুলাতে বুলাতে উচ্চস্বরে ডেকে বলল, শোন পুতুল, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ডিরেক্ট আমার কাছে চলে আসবি। আর খবরদার আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে যেন ভুলেও চোখ না যায়। অথ যার পথে একবার পেছনে ফিরে তাকালো, তারপর লক্ষ্মী মেয়ের মতো মৃদু মাথা নেড়ে ছাই দিল। রোদ্দুর ঠোঁটে কোনো সবস্তে মুচকি হাসি ঝুলিয়ে ধীরে পায়ে হেঁটে চলল নিজের ডিপার্টমেন্টের দিকে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ক্লাস শেষ হতে হতে অধীর আগ্রহে গুটি গুটি পায়ে এসে হাজির হলো রোদ্দুরদের নিয়মিত আড্ডার জায়গায়। কিন্তু সেখানে এসে রোদ্দুরকে না পেয়ে সে এদিক ওদিক তাকাতে লাগলো। রোদ্দুরের ডিপার্টমেন্টের বিল্ডিংটার দিকে পরম অধিকারতায় চেয়ে রইল অর্থ। মনে মনে ভাবলো, হয়তো কোনো জটিল প্রজেক্টের কাজের ল্যাবে আটকে গেছে রোদ্দুর, বা নতুন গবেষণার ডেটা অ্যানালাইসিস নিয়ে ব্যস্ত। আর সেই কারণেই এখনো আড্ডার জায়গায় এসে পৌঁছাতে পারেনি। অর্থ একাই সেখানে এক পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎই কোথা থেকে 4-5 জন সিনিয়র ছেলে এসে ওকে ঘিরে দাঁড়ালো। আজ ক্যাম্পাসের ওর একেবারে প্রথম দিন, তাই সহপাঠী ছাড়া আর কাউকে চেনা তো দূরের কথা, এখানকার পরিবেশ সম্পর্কেও ওর খুব একটা ধারণা নেই। হঠাৎ এতগুলো অচেনা তরুণকে নিজের দিকে আসতে দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল অথের। সে ততক্ষণে গুটিসুটি মেরে কয়েক ধাপ পেছনে সরে গেল। তবে ছেলেগুলোর মাঝে একদম সামনে থাকা উগ্র চেহারার একটা ছেলে রুচিপূর্ণ দৃষ্টিতে তাকালো অথের দিকে। মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে নিয়ে ছেলেটি ধীরে পায়ে অথের দিকে কয়েক কদম এগিয়ে এলাম। তা দেখে অথে আতঙ্কে শুকনো ঢোক গিলল। এমনিতেই রোদ্দুর ছাড়া সে আর কোনো পরম পুরুষ মানুষকে জীবনেও সহজে ঘেঁষতে দেয়নি। সবসময় 10 হাত দূরত্ব বজায় রেখে চলে। অথচ আজ সেই নিরাপত্তা বলয় ছেড়ে এই অচেনা পরিবেশে একদল পরিচিত ছেলে ওর দিকে এভাবে শরীর ঘেঁষা হয়ে ধেয়ে আছে। অবস্থিতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। হঠাৎ সেই উগ্র ছেলেটি একদম কাছে এসে দাঁড়িয়ে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে প্রশ্ন ছুড়ে দিল, সো সুইট, নতুন পাখি মনে হচ্ছে?
ছেলেটির কথা রুচিপূর্ণ ইঙ্গিত একদমই মাথায় ঢুকলো না সরল অর্থের। তবে সুখের কুঞ্চিত ভাবটা বুঝতে পেরে ভয়ে থরথর গলায় থমথমে উত্তর দিল, ম ম ম মানে অথের এই অসহায় বিধবার হরিণ চক্ষু চাহনি দেখে ছেলেটা বাকি বন্ধুদের দিকে তাকিয়ে বিকট শব্দে হেসে উঠল। সেই বিগত আর পৈশাচিক হাসির মুখে অথের গায়ের লোম শিহরে উঠল। অসীম ঘৃণা আর অবস্থিতি ছেয়ে গেল ওর মন জুড়ে। এরই মাঝে ছেলেটি নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার বাঁকা গলায় শুধালো, কোন ডিপার্টমেন্টের পড়ো? কোন ডিপার্টমেন্টে পড়ো? অর্থ নিজের কাঁপা কাঁপা গলায় জোর বাড়িয়ে আরো খানিকটা পিছিয়ে গিয়ে উত্তর দিল, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। ফার্স্ট ইয়ারে আজকে আমাদের প্রথম ক্লাস ছিল। ভয় মেয়েটি এভাবে আরো দূরে সরে যেতে দেখে ছেলেটা ঠোঁটের কোণে হাসিটা যেন আরো চওড়া হলো। সে ঘাড় বাঁকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা তার বন্ধুদের দিকে কয়েক সেকেন্ড দেখে নিল, যেন একটা শিকার শিকার জালে আটকে ফেলেছে। তারপর বাবা পুরো মনোযোগ ফিরিয়ে আনলো অথের নিষ্পাপ মুখের ওপর। আচমকা ছেলেটি নিজের ডান হাতটা বাড়িয়ে দিল অথের দিকে। দ্যাটস গ্রেট, বাই দা ওয়ে হাই, আই এম মাহির হাওলদার, তোমার সিনিয়র অ্যান্ড ইউ মাহির বাড়ির দেওয়া করক্ষ। হাতের দিকে এক পলক তাকিয়ে আতঙ্কে অর্থে আরো এক কদম পেছনে সরে গেল। হাত জোড়া শীতে জমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে আসছে ওর। কাঁপা কাঁপা ঠোঁট জোড়া কোনো মতে ফাঁক করে বিড়বিড় করে বলে উঠল, আ আ আমি অর্থ রহমান। নামটা শুনতেই মাহিরের চোখ দুটো কেমন যেন ধূর্ততায় চকচক করে উঠল। সে হাত নামিয়ে আবারও বলে, সো সো ভেরি কিউট অর্থ রহমান, দ্যাট ইট, বাট তোমার নামটা কিন্তু ভারী চেনা চেনা লাগছে সুইট হার্ট। শুধু নাম কেন, ইভেন তোমাকেও কেমন যেন খুব চেনা চেনা লাগছে। আগে কখনো কোথাও আমাদের দেখা হয়েছে নাকি বলো তো? মৌ তড়িঘড়ি করে সরে আসতে চাইলো। ঠিক তখনই মায়ের অর্থের হাত ধরার জন্য যে না এগিয়ে গেল, অমনি কোথা থেকে রোদ্দুর বিদ্যুৎ গতিতে এসে মাহিরের শার্টের কলার চেপে ধরে গর্জন তুলে উঠল, আমার নারীর দিকে হাত বাড়ানোর আগে 3.5 হাত মাটির নিচে যাওয়ার জন্য রেডি থাকিস। অর্থে ইজ অনলি মাইন্ড। তার দিকে চোখ তুলে তাকানো পারমিশন সেহরাজ রোদ্দুর কাউকে দেয়নি। হুট করে রোদ্দুর আবার মাহিরকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল এক অর্থকে। এক হাত দিয়ে হ্যাঁচকা টেনে বুকের ভেতর জড়িয়ে নিল। রোদ্দুরে সেই স্পর্শে এসে অর্থ এক পরম নিরাপত্তা পেল। এতক্ষণে যেন তার মনে সব অস্থির মিলল। ঠিকই তখনই মাহির মাটি ঝেড়ে উঠে দাঁড়িয়ে রোদ্দুরকে কিছু বলতে নেওয়ার আগেই রোদ্দুর তার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। গলা নামিয়ে কথা বলবি রোদ্দুর, কেমন তা নিশ্চয় তোকে আলাদা করে বোঝাতে হবে না। আজ ফার্স্ট টাইম তাই ছেড়ে দিলাম। আমার পুতুলের দিকে যদি সেকেন্ড টাইম ভুলেও নজর দিস, তাহলে তোর চোখ দুটো আমি নিজে উবড়ে ফেলবো। গট ইট। কথাগুলো বলি বড় বড় পা ফেলে রোদ্দুর অর্ধেকে নিয়ে সেখান থেকে চলে গেল। পেছন থেকে মাহের রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। এবার আর অর্থকে চিনতে আর বিন্দুমাত্র বেগ পেতে হলো না। তবে সে নিজেও এক বিন্দু ছেড়ে দেওয়া পাত্র নয়। ঠোঁটের কোণে বিষাক্ত পাকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আড়ালো, সুইট হার্ট, আমি আছি তোমার কাছে খুব শীঘ্রই। রোদ্দুরের লাইফ হেল বানিয়ে ছাড়তে এই মাহির হাওলদার সব করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোদ্দুর অর্ধেকে নিয়ে সোজা বাসায় চলে এলো। ড্রয়িং রুমের সোফায় তার বাবা রাজ্জাক রহমান বসেছিলেন। ছেলে অর্ধের হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে দেখে তিনি পেছন থেকে কড়া গলায় ডেকে উঠলেন, এই বকাটে ছেলে, তোমার সাহস হয় কিভাবে অর্থের হাত এভাবে টেনে নিয়ে যাওয়ার?
হাত ছাড়া ওর। রোদ্দুর একজোড়া তীক্ষ্ণ বিষাক্ত দৃষ্টিতে নিজের জন্মদাতার দিকে তাকালো। মানুষটা শুধু নামই তার বাবা, অথচ সে নিজে না রোদ্দুরকে কোনোদিন ছেলে হিসেবে স্বীকার করেছে, আর না রোদ্দুর তাকে কোনোদিন বাবা বলে মেনে নিয়েছে। রোদ্দুর রক্তিম দৃষ্টিতে অর্থের দিকে তাকিয়ে গর্জে উঠল, পুতুল, তোর মামাকে বল রোদ্দুর তার কেনা কোনো গোলাম নয়। সে যা যা বলবে আমাকে সেটাই শুনতে হবে, এমন কোনো কথা নেই। রোদ্দুর চিরকাল নিজের মর্জিতে চলেছে আর নিজের মর্জিতেই চলবে। নেক্সট টাইম যেন আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করার দুঃসাহস না দেখায়। জাস্ট গট ইট। নিচ থেকে রাজ্জাক রহমানও রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। দুটো টাকা তো রোজগার করা অকাত নেই, তাহলে এত তেজ আসে কোথা থেকে? বাপের টাকায় খেয়ে পড়ে বড় হচ্ছ, আবার তার উপরও গলা তুলে কথা বলছো। স্পর্ধা সীমা থাকা দরকার। বাপের টাকা শুধু শব্দটুকু শোনা মাত্রই রুদ্র নিজের ভেতরে জমে থাকা তীব্র রাগকে সংযত করতে পুরোপুরি ব্যর্থ হলো। সে এক ঝটকায় অর্থের হাত ছেড়ে দিল, তারপর ধুমধাম পায়ে নেমে এসে সোজাসুজি রাজ্জাক রহমানের একদম মুখোমুখি দাঁড়িয়ে গেল। ততক্ষণে রাজ্জাক রহমানের চিৎকার শুনে বাসার সবাই ড্রয়িং এসে উপস্থিত হয়েছে। রোদ্দুরকে এতটা রাগান্বিত ও ভয়ঙ্কর রূপ ধারণ করতে থেকে অথ ভয় পেয়ে দোতলা থেকে দৌড়ে নিচে নেমে এলো। সে রোদ্দুরে একদম সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু ও আকুল গলায় বলল, রোদ ভাই, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। রুমে চলো তুমি প্লিজ। তুই চুপ কর পুতুল। রোদ্দুর হুয়াক্কার দিয়ে উঠল, তারপর নিজের রক্তচক্ষু তুলে বাবার দিকে এক পা এগিয়ে গিয়ে বিষাক্ত কণ্ঠে বলল, আপনার টাকার পড়াশোনা করি। সিরিয়াসলি সরি মিস্টার রহমান। রোদ্দুর নিজের টাকায় পড়াশোনা করেছে, নিজের টাকা শপিং করে, আর যে বাইকটা সে চালায় সেটাও বাইক রাইডিং প্রতিযোগিতায় জিতে নেওয়া। আর রইল খাবারের খোটা। যান, খেলাম না আপনার টাকায় খাবার। আপনার টাকায় না খেলে রোদ্দুর মরে যাবে না। কথাগুলো শেষ হতে না হতেই রাজ্জাক রহমান কণ্ঠবোধ না করে রোদ্দুরের গালে ঠাস ঠাস করে দুটি সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর হুয়াক্কার দিয়ে উঠলেন, ইডিয়েট ছেলে, বাবার মুখে তর্ক করো। এই শিক্ষা পেয়েছো তুমি গালে রক্তিম ছাপ আর বাবার দেওয়া অপমানের। রোদ্দুরের ভেতরে রক্ত টকবক করে ফুটে উঠল। সে নিজের জন্মদাতার ওপর রাগ ঢালতে না পেরে একপাশে থাকা বিশাল কাছের একুয়ালিটিমার ওপরে পুরো শক্তির সজোরে ঘুষি বসিয়ে দিল। জনজন বিকট শব্দে কাঁচ ভেঙে চৌচির হয়ে গেল। রোদ্দুরের ডান হাতের চামড়া চিরে গলে গলে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেময়। কিন্তু সেদিকে রোদ্দুরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। হঠাৎ সে বিকট চিৎকার দিয়ে উঠল, মিস্টার রহমান, না আমি আপনার ছেলে, আর না আপনি আমার বাবা। এমনকি আপনার ওয়াইফই আমার মা নন। আমি শুধু একজন খুনি, যে আপনার মেয়ে এবং আপনার বোনকে খুন করেছে, যার এই জগতে নিজের বলতে কেউ নেই। বুঝতে পেরেছেন আপনি? নিজের আগে শেষ সীমায় পৌঁছে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালে না রোদ্দুর। তারপর দ্রুত গতিতে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অথে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে রোদ্দুরের সামনে এসে পথ আগলে দাঁড়াতেই রাগের মাথায় রোদ্দুর তাকেও এক সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হন করে বেরিয়ে গেল। মেঝের ওপর পড়ে গিয়ে করুণ ফ্যাল দৃষ্টিতে রোদ্দুরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ এত বড় ঘটনা পরও রোদ্দুর একবারের জন্য পেছন ফিরে ওর দিকে তাকালো না। রোদ্দুর বাসা থেকে বের হয়ে যেতেই মিতা
হন্তদন্ত হয়ে দ্রুত পায়ে হেঁটে চলে এসে মেঝে শায়িত অর্থের হাত ধরে শক্ত করে চেপে ধরে টানতে টানতে কিচেনের রুমের দিকে নিয়ে গেল। এক ঝটকায় তাকে কিচেনের মেঝেতে ঠাস করে ফেলে দিল। পাশে রাজ্জাক রহমান আর জুলেখা রহমান সবকিছু জলজল চোখে চেয়ে দেখলেন, কিন্তু মিতাকে একটা বারও থামালেন না বা প্রতিবাদ করলেন না। অথই কিছুক্ষণ তাদের দিকে একরাশ হতাশার চোখে তাকিয়ে রইল, কিন্তু সবাই পাথরের মতো চুপচাপ রইল। মিতা শক্ত করে অথের নিয়ার ঠোঁট চেপে ধরে কর্কশ কণ্ঠে বলল, ভার্সিটিতে গিয়ে অনেক রং ঢং করা হয়েছে, ছেলেদের সাথে ঘষাঘষি করেছিস, এবার তাড়াতাড়ি উঠে রান্না সেরে ফেল। আধা ঘন্টার মধ্যে যদি ডাইনিং টেবিলে খাবার না পাই তবে তোর কপালে আজ অশেষ দুঃখ আছে বলে দিলাম। অথই ব্যথায় কোকাতে কোকাতে আর কাপা কাপা গলায় উত্তর দিল, ভাবি, আমি একটু রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে এসে রান্নাটা করি। মাথাটায় ভীষণ যন্ত্রণা করছে। কিন্তু সেসব আকুতি মিতার বিষাক্ত কানে পৌঁছালই না। সে উল্টেটা আরো রাগান্বিত গলায় গর্জে উঠল, নবাবের বেটি একখান, সকালে তোর জন্য রোদ্দুর আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। আমার আমরা দয়া করে না করলে আমরা দয়া না করলে এতদিন রাস্তায় পড়ে পড়তিস, আবার আছে ভাব দেখাতে। চুপচাপ তাড়াতাড়ি রান্না কর, নয়তো খবর আছে তোর। ঠিক তখনই ড্রয়িং রুমের দিক থেকে রোদ্দুরের ছোট কাকি আয়শা রহমান দ্রুত পায়ে কিচেনে ঢুকলেন। মিতার এমন অনা অমানবিক রূপ দেখে তিনি চরম রেগে গিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, মেয়েটা এসব কি হচ্ছে? মেয়েটার সাথে এমন পশুর মতো আচরণ করছে কেন? রান্না তো আমি নিজেই শেষ করেছি। তাহলে তাহলে ও এখন আবার কি রান্না করবে শুনি? অথমা এদিকে আয়। অথ ধীরে পায়ে উঠে দাঁড়ালো। ঠিক কিন্তু আয়েশা রহমানের কাছে যাওয়ার আগে মেয়েটা সজোরে হাতটা পেঁচিয়ে ধরে নিজের দিকে হ্যাঁচকা টান মারল। অর্থের একদম মুখের সামনে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, আধা ঘন্টার মধ্যে আমার জন্য স্পেশাল চিকেন পোলাও রান্না করবি। এক সেকেন্ডও যদি লেট হয় তবে সেদিন তোর সাথে যা করেছিলাম ঠিক সেটাই আবার করব। ভুলে যাসনি নিশ্চয়। অন্যের কথায় নেচে নিজের কপালে আবার সেই একই বিপদ ডেকে আনিস না কিন্তু। শেষে হুমকি ভরা কথাটা আয়েশা রহমানের দিকে দৃষ্টি হেনে গটগট করে কিচেনে থেকে বেরিয়ে গেল মিতা। সেদিনের কথা মনে পড়তেই আতঙ্কে শিউরে উঠল অর্থের পুরো শরীর। সেদিন সামান্য রান্না করতে দেরি হওয়ায় মিতা ওর প্লেটে জ্বলন্ত গরম খুন্তির ছাঁকা দিয়েছিল। কত যন্ত্রণা হলেও তবুও কাউকে মুখ ফুটে কিছু বলতে পারেনি সে। মিতা চলে যেতেই আয়েশা রহমান দ্রুত এগিয়ে এসে থরথর করে কাঁপতে থাকা অথের সজোরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এতদিন ধরে চেপে রাখা একরাশ কান্না আর সহ্য করতে পারল না অথ। তার চোখ দুটো বেয়ে অবিরাম ধারায় নোনা জল ঝরে পড়তে লাগলো। এই পুরো বাড়িতে এই ছোট্ট নামি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, ঠিক রোদ্দুরের মতোই মমতা দিয়ে আগলে রাখেন। আয়েশা রহমান অত্যন্ত মমতায় অর্থের গালে হাত বুলিয়ে ভেজা চোখে বললেন, এত কষ্ট কেন সহ্য করলি বলতো? মা অন্যায়ের বিরুদ্ধে মুখের উপর জবাব না দিলে তুই পাষাণ মানুষ এগুলো তোকে যে আরো পিষে মারবে, সেটা কেন বুঝিস না? আয়েশা রহমান পরম যত্নে আঁচল দিয়ে অর্থের চোখের জল মুছিয়ে দিল। অর্থ তার কথার এক চিলতে বিষাদের হাসি হেসে থমথমে গলায় বলল, মামুনি, তুমি হয়তো কোনোদিন পেটের খিদে তীব্র যন্ত্রণা সহ্য করনি। জানো, ছোটবেলায় খিদের যন্ত্রণায় কত কেঁদেছি, কিন্তু কেউ এক মুঠো অন্ন তুলে
অন্ন তুলে দেয়নি মুখে। সবাই কেবল ঘৃণা করত। আম্মু মরে যাওয়ার পর এক সময় আমার সেই জন্মদাত্রী পিতাও আমাকে একদম ইতিমের মতো এই নরকে ফেলে রেখে পালিয়ে গেল। যে নিজের রক্তের সন্তানকে ফেলে নিজে সুখে থাকার জন্য পালিয়ে যেতে পারে, সে আবার কিসের বাবা? অথচ এই দুজকে পড়ে থাকলো দিন শেষে অত্যন্ত এক মুঠো ভাত প্লেটে জোটে। হয়তো প্রতিদিন পেট ভরে না, তবুও তো বেঁচে আছি। আর যদি এদের সাথে তর্ক করি, তবে সে এক মুঠো ভাতও আমার কপালে জুটবে মামুনি, জুটবে না মামুনি। তুমি তো দেখোই ওরা আমার রোদ ভাইকে কেমন করে। তবে রোদ ভাই যখন জেলে ছিল তখন বড্ড কষ্ট হতো। এখন সে ফিরে এসেছে, আগের ছায়ার মতো আগলে রাখে, তাই আর তেমন কষ্ট গায়ে লাগে না। আয়েশা রহমানের বুকটা যেন ফেটে গেল। তিনি বাষ্পরুদ্র কণ্ঠে শুধালেন, এত ছোট বয়সে এত কষ্ট কিভাবে সহ্য করি করি এত সহজে, এত ছোট বয়সে এত কষ্ট কিভাবে সহ্য করিস রে মা? অত একটা নিঃশ্বাস ফেলে উত্তর দিল, এতিম সন্তানের যে অনেক কষ্ট সহ্য করতে বেঁচে থাকতে হয় মামুনি। আচ্ছা তুমি এবার যাও, আমি ঝটপট রান্নাটা শেষ করি, নয়তো ভাবি আমার এসে ক্যাচ ক্যাচ করবে। কথাটা বলে অথবা দেরি না করে হাত চালিয়ে সবকিছু জোগাড় শুরু করে দিল। আয়েশা রহমানও আর চুপ করে দাঁড়িয়ে না থেকে ধীরে পায়ে তার পাশে গিয়ে রান্না বান্না সাহায্য করতে লাগলেন। তিনি এক দৃষ্টি নিষ্পাপ মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে তাজ্জব হয়ে গেলেন। এই বাড়িতে আসার পর থেকেই তিনি এই মেয়েটাকে দেখেছেন। কঠিন পরিস্থিতিতে সাথে লড়ে কি সুন্দর সব দিক সামলে নিতে পারে সে। আয়েশা রহমান হলেন রোদ্দুরের ছোট কাকি, রোদ্দুরের ছোট চাচ্চু তোফাজ্জল রহমানের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী নিজের ছোট্ট মেয়ে তুলিকে ফেলে রেখে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। এরপর তোফাজ্জল রহমান আয়েশা রহমানকে বিয়ে করে ঘরে নিয়ে আসেন। অবশ্য তিনি তুলি এবং অর্থের ভিন্ন চোখে দেখে না, দুজনকেই সমান ভালোবাসে। এদিকে কথা বলতে বলতে ঘন্টা খানেকের মাঝে কিচেন পোলাও রান্না শেষ হলো। অথব প্লেটে খাবার সাফ করে উপরে মিতার রুমে নিয়ে যেতে লাগলেন। মাঝপথেই যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টে পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে।